লাগাম ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে ৮১ জনের মৃত্যু, অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনা বিভাগেই। দেশে ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। আসছে জুনে চালু হচ্ছে মেট্রো রেল, শুরুতেই উত্তরা থেকে আগারগাঁও অংশ চালুর পরিকল্পনা। মতিঝিল থেকে কমলাপুর অংশ ২০২৪-এর আগে চালুর আশ্বাস। ব্যাংকে না এসেই খোলা যাবে অ্যাকাউন্ট, করা যাবে লেনদেনও। করোনাকালে ইজি ব্যাংকিং চালু কয়েকটি ব্যাংকে। এ খাতের সব মাধ্যম সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। মান্ধাতা আমলের দুটি স্পিড বোটে টহল দিতে হয় শত শত কিলোমিটার নৌপথ, বেকায়দায় নৌ পুলিশ। চট্টগ্রাম অঞ্চল জনবল ও জলযান সংকটে বেহাল দশা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। লাগাম ছাড়া করোনায় সারা দেশে গতকালও ৮১ জনের মৃত্যু হয়েছে। ২.৫ মাস পর শনাক্ত ছাড়িয়েছে ৬,০০০। কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। দুই বিভাগে মারা গেছেন ৪৩ জন। ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন শতভাগ। রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কোনো মতেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমছে না। করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ২০, খুলনা বিভাগে ২৩ ও রংপুর বিভাগে ৭ জন মারা গেছেন। হাসপাতালগুলোতে শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। দেখা দিয়েছে আইসিইউ এর তীব্র সংকট। রাজশাহী বিভাগে মারা গেছেন ২০ জন। ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় ১,৬৪০টি নমুনা পরীক্ষায় ৩১৪ জন শনাক্ত হয়েছেন, হার ১৯.১৫%। করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৫৭ শয্যার বিপরীতে ভর্তি ৪০৪ জন। প্রয়োজন মারা যাচ্ছে আমার রোগী। কালকে রাত্রে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরেও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। বেড ফাঁকা নাই এসব বলছে, কিন্তু সেখানে কিন্তু বেড ফাঁকা ছিল। বগুড়ার হাসপাতালে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে বগুড়ার ২ জন, জয়পুরহাটের ৫ জন ও নওগাঁর ১ জন। সংক্রমণের উচ্চমাত্রা সীমান্ত জেলা যশোরে মারা গেছেন ১০ জন। ২৪ ঘন্টায় ৩৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৯১ জন, হার ৫৩%। সংক্রমণ রোধে সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহের বিশেষ লকডাউন। আমার বোনটা যদি মারা যায়, তাহলে এই আইসিইউ যদি না থাকে, আরো 7টা বেড হয়, ওটা যদি না হয়, তাহলে আমাদের জন্য খুব কষ্টজনক ব্যাপার। ২৪ ঘন্টায় খুলনা বিভাগে মারা গেছেন ২৩ জন, শনাক্তের হার ৩০%। জেলায় তৃতীয় দফায় বিশেষ লকডাউন চলছে। সামনে হতে পারে আমাদের হিমশিম খেয়ে খাওয়া লাগতে পারে, বা আমাদের অক্সিজেনেরও সংকট হতে পারে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। ২৪ ঘন্টায় ১৮১টি নমুনা পরীক্ষায় ৬৭ জন শনাক্ত হয়েছেন। জেলায় ৮৭২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঝিনাইদহে ৫১%, দিনাজপুরে ৪৮%-এর ওপরে, কুষ্টিয়া, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শনাক্তের হার ৩০ থেকে ৩৬%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে সংক্রমণ হার নিরিখে দেশের ৪০ জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত শনাক্ত কিংবা সংক্রমণের হার দুই সূচকেই দ্রুত অবনতি হচ্ছে রাজধানীর কোভিড পরিস্থিতিরও। এমন পরিস্থিতিতে সারা দেশে ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। ২ সপ্তাহ আগেও রাজধানীতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ছিল ৫%-এর নিচে। লাফিয়ে বাড়তে বাড়তে বুধবার তা ছাড়িয়ে গেছে ১৫%। চলতি মাসের শুরুতে রাজধানীতে ৪ জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে ২ জনের দেহেই কোভিডের ডেল্টা ধরন পাওয়ার তথ্য জানায় আইইডিসিআর। আর গত সপ্তাহে আক্রান্তদের ৬৮%-এর দেহে ডেল্টা ধরন পাওয়ার কথা জানায় আইসিডিডিআরবি। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টের প্রভাবে ধীরে ধীরে রোগীর চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলোতে। আগের ঢেউগুলো সেন্টার থেকে অন্যান্য জায়গায় গেছিল, বাট এবার আমরা জানি যে মেইন সংক্রমণটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে। সুতরাং এবার কিন্তু সীমান্তবর্তী জেলাগুলো থেকে গ্র্যাজুয়ালি এটা সেন্টারের দিকে আসছে। এদিকে আক্রান্ত শনাক্তের হার নিরিখে রাজধানী সহ দেশের ৪১ জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড নিয়ন্ত্রণে মুনশিয়ানার পরিচয় দিতে না পারলে পরিস্থিতি ভয়ানক হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। মার্চ এপ্রিলে যে আমাদের দুঃসহ স্মৃতি, তার চেয়ে ভয়াবহ স্মৃতি হবে না, এটাকেও নিশ্চয়তা দিতে পারবে। খুব জটিল অবস্থার দিকে যাচ্ছি, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এ অবস্থায় সারা দেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি।
সারা বাংলাদেশে যাতে করোনা সেইভাবে ছড়িয়ে না পড়ে, যাতে আমরা যেন বিপর্যয়ের মধ্যে না যাই, আমরা এখনো যেটুকুটা আছি আমরা ম্যানেজ করতে পারছি, এর থেকে আরো একটু উত্তরণ ঘটিয়ে ভালো অবস্থায় যাওয়ার জন্য আমরা মনে করছি এই ধরনের একটা পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর হিসেবে গণ্য হবে। আর আগের চেয়েও বিধিনিষেধ কঠোর হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের। সরকারের একটা প্রস্তুতি আছে, কঠোর একটা বিধিনিষেধ, সেটি ঢাকা সহ এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জোর দিতে হবে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার ওপর। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকে ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল। তবে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলী সাভার রোডে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ব্যক্তিগত গাড়িসহ প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় রাস্তায় গাড়ির দীর্ঘ সারির অপেক্ষা দেখা যায়। জরুরি সেবা পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহন ঢাকায় প্রবেশ বা বের হতে দেয়া হয়নি। যাওয়ার দরকার জরুরি প্রয়োজনে হেমায়তপুর, এখন তো গাড়ি পাচ্ছি না। গাড়ি সংখ্যা কমে গেছে, মানুষ হুমড়ায় পড়ে ওটার মধ্যে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেকেই দেখা গেছে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটতে। সবই বন্ধ করে দিয়ে তল্লাশি করতেছে, এতে ভোগান্তি হচ্ছে মানুষের। এদিকে ঢাকার আশপাশের 7 জেলায় লকডাউনের তৃতীয় দিন আজ। গাজীপুরে গণপরিবহন না চললেও পণ্যবাহী গাড়ি সহ ছোট ছোট যানবাহনে কিংবা পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন মানুষ। নারায়ণগঞ্জেও লকডাউন কার্যকর করতে নগরীর মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট চোখে পড়লেও সাধারণ মানুষের মাঝে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা চোখে পড়েছে। এবং লকডাউনের যে সরকারের নির্দেশনাগুলো আছে সেগুলো প্রতিপালন করা। লকডাউনের মাঝে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারসে চলছে গণপরিবহন। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। কি করো, পেট দায়ে বেরোতে হয়। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটের জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই সাধারণ মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সহ ৬৯টি দেশের তালিকা করেছে সৌদি আরব। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক অনুযায়ী এ তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জেদ্দা, রিয়াদ ও মক্কায় এখনও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন গড়ে ৩ থেকে ৪০০ মানুষ। সৌদি আরবের রিয়াদ থেকে সহকর্মী আরিফুর রহমানের রিপোর্ট। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করলেও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও কঠোর উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে করোনার উচ্চ ঝুঁকির দেশের তালিকা তৈরি করেছে দেশটি। ৬৯টি দেশের এই তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। তালিকায় বাংলাদেশের নাম থাকায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবিয়ান সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশের উপরে রেস্ট্রিকশন এনে দিতে পারে, যেটার কারণে হয়তো বা আমরা যারা প্রবাসী আছি তারা ভুক্তভোগী হব। সৌদি আরবে করোনার পরিস্থিতি উন্নতি হলেও রাজধানী রিয়াদ, জেদ্দা ও মক্কায় এখনও বাড়ছে সংক্রমণ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মসজিদগুলোতে প্রত্যাহার করা হয়েছে বিধিনিষেধ। সংক্রমণ রোধে জোরদার করা হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত দেশটিতে ৫৮৭টি টিকা কেন্দ্রের মাধ্যমে ১,৬০,০০,০০০ বেশি মানুষকে ২ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার প্রায় ৭০%। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা। ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেও কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান তারা। পরে আগামী ১ সপ্তাহের মধ্যে নিবন্ধন সহ প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কোভিড সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাকরি হারানো সহ নানা কারণে কয়েক লক্ষ প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, যাদের অধিকাংশই লকডাউনের কারণে ভিসা জটিলতা ও করোনা টিকা না পাওয়ায় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয় প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এ অবস্থায় বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নির্দেশনা পেয়ে করোনা টিকা পেতে লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে নিবন্ধনের জন্য বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় করেন প্রবাসীরা। কিন্তু
আসার পর নিবন্ধনের বিষয়ে কোনো ব্যবস্থা না থাকায় বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী কর্মীরা। আমরা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার টাকা খরচ করি, আসার পর এখানে আমরা কোনো সদুত্তর পাই নাই। দেশে আটকে পড়ছি, ফ্লাইট বন্ধ, এখন যদি ভ্যাকসিন না দেয় প্রবাসে যাইতে পারতেছি না। এ সময় তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবকে পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান আটকে পড়া প্রবাসীদের করোনা টিকা দেয়া ও বিদেশ যেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। টিকার জন্য আমরা সরকারকে বলেছি, হেলথ মিনিস্ট্রিকে বলেছি কি আপনারা চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি হয় আপনারা সেটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। প্রবাসী কর্মীদের করোনা টিকা দিতে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনেরও ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহেই এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লোকালয়ে বানর। খাবার না পেয়ে গাজীপুরে এভাবেই হানা দেয়া বানরের দল সম্পর্কে আরও জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। গতকাল সকালে সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার নেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে সামরিক রীতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় জানান কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টানা ৩ বছর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ করলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান হিসেবে দায়িত্বের শেষ দিনে রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা সালাম জানান জেনারেল আজিজ আহমেদকে। এদিকে নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাচ পরানো হয় জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গণভবন থেকে ফিরে সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে স্বাগত জানান বিদায়ী সেনাপ্রধান। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান। পরে সামরিক রীতি মেনে সেনাপ্রধানের সচিবালয় ছাড়েন জেনারেল আজিজ আহমেদ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্ণাঢ্য কায়দায় লাল রশি টেনে তাকে বহনকারী গাড়িটিকে এগিয়ে দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চান। চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এছাড়া সেনাকুঞ্জে তাকে সালাম জানান কর্মকর্তারা। এ সময় গার্ডও পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। গতকাল বিকেলে বঙ্গভবনে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাপ্রধানকে বলেন, আগামীতে নেতৃত্ব ও পেশাদারিত্বে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে পরিণত হবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াতে হবে। এর আগে বঙ্গভবনে পৌঁছালে নতুন সেনাপ্রধানকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী আগস্টে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। মে মাসে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে তিনি একথা বলেন। দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সাধারণ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প শ্রমে ও সময়ে এবং সাশ্রয়ী খরচে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। মে মাসে এই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থাকলেও বাস্তবতা নিরিখে
কোভিড উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সে ভর্তি পরীক্ষা এখন আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এবছর নয়, আসছে জুনে শুরু হবে মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। আগামী বছরই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর প্রকল্পের মেয়াদ শেষ হবার আগে অর্থাৎ 2024 সালের আগেই চালুর আশ্বাস তাদের। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দিনরাত এক করেই এখন কাজ চলছে মেট্রো রেলে। প্রতিদিনই এখানে আসলে নতুন নতুন অগ্রগতি চোখে পড়বে। আর তাই জানান দিচ্ছে খুব বেশি দেরি নাই, যখন নগরবাসীর দুর্ভোগ লাগবে চালু হবে এই স্বপ্নের মেট্রো রেল। এরই মধ্যে প্রথম 3টি স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে। উপরে শেড নির্মাণের কাজ, পাশাপাশি সমানতালে এগিয়ে চলছে ইলেকট্রিক লাইন টানার কাজও। মে মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অংশের অগ্রগতি 64.54%। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি 85.74%। আগারগাঁও থেকে মতিঝিল অংশ হয়েছে 62.50%। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজে গিয়েছে 56.04%। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং মেকানিক্যাল ইকুইপমেন্ট এগুলি বাংলাদেশে আসা, এগুলি সংযোজন করা, তার সাথে সাথে টেস্ট রান গুলো করা ইত্যাদি ইত্যাদি, তার অগ্রগতি হচ্ছে 56.04%। তবে শেষ কোথায়? প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আসছে জুনে আংশিক অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায় এরপরে আসবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পালা। আর কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ নির্ধারিত সময়ের আগেই শেষ করার পরিকল্পনা তাদের। আপনাদের সামনে যখন আমরা ট্রেনটা নিয়ে আসছিলাম, তারপর থেকে আমি 1 বছর বলছি, সেভাবে যদি আমরা অগ্রসর হই, আমরা মনে করি যে আগামী জুন মাসের ভিতরে প্রথম অংশে এটা চলাচল করা হয়তো সম্ভব হবে। অর্থাৎ আমাদের প্রকল্প মেয়াদের আগেই এটার কমার্শিয়াল অপারেশন এটা যাবে। বৃহস্পতিবার ডিপোর মধ্যে 1 কিলো ট্রায়াল দিয়েছে প্রথম কোচটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকে না আসেই নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা, এমনকি লেনদেনও করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ অর্থ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এমন ইজি ব্যাংকিং সেবা চালু করেছে বেশ কয়েকটি ব্যাংক। নিরাপদ সেবা দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানান ব্যাংকাররা। অর্থনীতিবিদরা বলছেন, নিরাপত্তা ঠিক রেখে আরও সহজ করতে হবে ব্যাংকিং সেবার সব মাধ্যম। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। করোনায় বিপর্যস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়ায় গত বছর থেকেই স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও ঋণ পরিশোধের ছাড় দেওয়া হয় গ্রাহকদের। বিপরীতে ঋণ আদায় ও লভ্যাংশ অব্যাহত না থাকায় থমকে যায় বাণিজ্যিক ব্যাংকগুলো। গ্রাহকদের পদচারণা কমে যাওয়ার পাশাপাশি নতুন গ্রাহকের সংখ্যাও কমেছে প্রতিনিয়ত। এই অবস্থার মধ্যে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকে না এসেই অনলাইনে শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু করেছে কয়েকটি ব্যাংক। এর মাধ্যমে বছরে নির্দিষ্ট একটি পরিমাণ লেনদেন করা যাবে বলে জানান তারা। তাদের অ্যাকাউন্টে না, তাদেরকে যাতে এই স্বাস্থ্য ঝুঁকি মুখে সম্মুখীন না হয়, এজন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ঘরে বসে অ্যাকাউন্ট করার ব্যবস্থা করছি। এনআইডির তথ্যগুলো দিয়েই কিন্তু ভেরি সিম্পল, নাম, ঠিকানা এবং তার এনআইডি নাম্বার অ্যান্ড আদার চেকিংটা, ভেরিফিকেশনটা সাথে সাথেই হয়ে যায়। তো অ্যাকাউন্ট ওপেনটা সাথে সাথে হয়ে যায় এবং নাম্বারটাও, অ্যাকাউন্ট ওপেনিং নাম্বারটাও আমাদের গ্রাহকরা সাথে সাথে পেয়ে যান। সম্প্রতি অনলাইনে বিভিন্ন সেবা দিচ্ছে ব্যাংকগুলো। আর্থিক খাতকে চাঙ্গা করে তুলতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অর্থনীতিবিদরা। করোনাকালীন পরিস্থিতিতে এই পরিবর্তিত অবস্থায় কিন্তু আমাদের আসলে ইনোভেটিভ আইডিয়া নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতির সাথে কিন্তু মানুষ খাপ খাইয়ে নেওয়া শুরু করেছে। এখন যাদের কথা আমরা বলছি সবাই তো এই ব্যাংকিং সুবিধাটা নিতে পারছে না, হয়তো একটু বেটার অফ সেকশন, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা যারা হচ্ছে কুটির, তারা কিভাবে এই আর্থিক লেনদেনটা করতে পারবে, তাদের কথাও আসলে চিন্তা করতে হবে। শহরের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের নাগরিকদের আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেনে স্থানীয় এনজিওগুলোকে আরও সহযোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের বাসাইলের ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, উপজেলার আইসরা বাজারে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করতেন ফুলকি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরার হোসেন সবুজ। তিনি স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকের রসিদ দিলেও ব্যাংকে কোনো টাকা জমা দিতেন না। এরপর গ্রাহকরা ব্যাংকের জোনাল অফিসে খোঁজ নিলে গরমিল ধরা পড়ে। এদিকে কার্যালয় বন্ধ করে 1 সপ্তাহ ধরে সবুজ পলাতক বলে দাবি এলাকাবাসীর। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
প্রয়োজনীয় জনবল এবং জলযান সংকটের মুখে দায়িত্ব পালনে চরম বেকায়দায় পড়েছে নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং রাঙামাটি নিয়ে গঠিত এ নৌ অঞ্চলে মান্ধাতা আমলের দুটি স্পিড বোট নিয়ে টহল দিতে হচ্ছে শত শত কিলোমিটার নৌপথ। অথচ অর্থনৈতিক দিক দিয়ে এটি দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে বিবেচিত। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী সদরঘাট এলাকার বিআইডব্লিউটিসি ঘাটে বাঁধা নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্পিড বোটটি। আরেকটি ইঞ্জিন চালিত নৌকা রয়েছে রাঙ্গামাটির কাফতাই লেকে। অথচ দুটি বোট নিয়েই মেঘনা, কর্ণফুলী, হালদা, বাকখালী এবং নাফ নদীর মতো এই অঞ্চলের ছোট বড় 15টি নদী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাফতাই লেকের নিরাপত্তায় কাজ করতে হচ্ছে নৌ পুলিশকে। বিশাল এই অঞ্চলে মাত্র 1টি থানা এবং 8টি ফাঁড়ির অনুমোদন দেওয়া হয়েছে। আর এসব থানা ও ফাঁড়িতে 159 জনের বিপরীতে দায়িত্বরত রয়েছেন মাত্র 149 জন। আমাদের কিছুটা জনবল সংকট রয়েছে এবং জলযানের সমস্যা রয়েছে। আমাদের কর্তৃপক্ষ তা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি অচিরে এটা সমস্যার সমাধান হবে। নৌ পুলিশ বিধিমালা অনুযায়ী জোয়ারের জলসীমা থেকে স্থলভাগের 50 মিটার পর্যন্ত নৌ পুলিশের অধিক্ষেত্র বলে বিবেচনা করা হয়। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয় চট্টগ্রাম নৌ অঞ্চলে প্রয়োজনীয় নৌযান না থাকায় অভিযানের পাশাপাশি নৌ অপরাধ দমনে ব্যাগ পেতে হচ্ছে সরকারি এই সংস্থাটিকে। ওইখানকার স্থানীয় নৌকা অথবা স্পিডবোট ভাড়া করে আমরা অভিযানগুলো পরিচালনা করি। ফলটা তেমন একটা ভালো আসতেছে না। আমাদের নিজস্ব যদি জলযান থাকতো আমরা আরও ভালো অভিযান, ভালো উদ্ধার আর ক্রাইম রিলেটেড যে অপরাধগুলো এগুলো অনেকাংশে কমে আসতো। সম্প্রতি চট্টগ্রাম নৌ অঞ্চলে বান্দরবন পার্বত্য জেলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি নতুন আরও 7টি ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত নদী। স্থলভাগের তুলনায় এই নদীভিত্তিক অপরাধগুলো কিছুটা ভিন্ন মাত্রার। এছাড়া চট্টগ্রামে বন্দরের অবস্থানের পাশাপাশি নদীর পরিমাণ বেশি হওয়ায় এখানে নৌপুলিশকে অত্যাধুনিক করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। সুন্দরবনে অবৈধভাবে বাগদাপোনা আহরণের অভিযোগে 5 জেলেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে সাতক্ষীরা রেঞ্জের রাজাখালী খাল থেকে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের আটক করেন। এ সময় জেলেদের 2টি নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান জেলা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা। করোনা মহামারীর মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে খুলে দেওয়া হলো 4.5 শতাধিক মোটেল, হোটেল ও রিসোর্ট। তবে কোনো পর্যটক নয়, শুধু জরুরি প্রয়োজনে আসা ব্যক্তিরাই অবস্থান করতে পারবেন। নতুন সিদ্ধান্তে স্বস্তি হোটেল মালিকদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের হোটেল মোটেল জোনের তারাকামানের হোটেল টানা 2.5 মাস বন্ধ থাকার পর খোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু জরুরি প্রয়োজনে আসা কোনো ব্যক্তি রুম নেননি হোটেলে। তারপরও হোটেল কর্তৃপক্ষ বলছেন লোকসানের শঙ্কা থাকলেও নিরুপায় তারা। কোনোভাবেই লোকসান পোষানো সম্ভব না, তারপরও যেহেতু গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে। সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য হোটেল খুলে দেওয়া হলেও প্রথম দিন কোনো বুকিং ছিল না। তবে শর্ত মেনে হোটেল মোটেল চালু রাখার ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন মালিক সমিতি। পৌরসভা এবং কক্সবাজার সদরটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে কোনোভাবে পর্যটকদের আসাটা উচিত হবে না। এমন সিদ্ধান্তে পর্যটকরা ছুটে আসলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে। জীবন বাঁচাইতে হবে জীবিকার সাথে, আর জীবিকার সাথে বাঁচানোর দায়িত্বটা শুধু হোটেল মালিকদের উপর অর্পিত হয় না, এটা সরকারের মৌলিক দাবির একটা অংশ। আর প্রশাসন জানিয়েছে প্রাথমিকভাবে খুলে দেওয়া হলেও করোনা সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো হোটেল বা মোটেল বা আবাসিক যে ফ্যাসিলিটি তারা যদি এইসব স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে তাদের এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হবে। পর্যটন মৌসুমে 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী সমাগম হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ধান কাটার মেশিন, কম্বাইন্ড হারভেস্টার কিনে মহাবিপাকে পড়েছেন নওগাঁর শতাধিক কৃষক।
ভর্তুকি মূল্যের ধাঁধায় পড়ে চড়া দামে নেয় সব কম্বাইন্ড হারভেস্টার কেনার 3 মাস না যেতেই বিকল হয়ে পড়েছে। কৃষকরা বলছেন প্রায় 30 লাখ টাকায় নেয় সব যান্ত্রিক মেশিনের মিলছে না পার্টস, আবার পাওয়া গেলেও কিনতে হয় কয়েক গুণ বেশি দরে। অধিক লাভের আশায় ধার দেনা করে সব মেশিন কিনে এখন অনেকেই সর্বশান্ত। বিকল মেশিন ফেরত নেওয়ার দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন ও সংশ্লিষ্ট কোম্পানিতে যোগাযোগ করেও সুফল না পাওয়ার অভিযোগ করেছেন। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির বলরামপুরের তরুণ চাষী ফরহাদ হোসেন গেল ফেব্রুয়ারিতে 29 লাখ টাকার ধান কাটার ইয়ানমার মেশিন ভর্তুকিতে পেতে স্থানীয় কৃষি অফিসে আবেদন করেন। কৃষি বিভাগের সহযোগিতায় স্থানীয় এসিআই শোরুম থেকে বুঝে নেন মেশিন, কিন্তু মাঠ পর্যায়ে যান্ত্রিক এই মেশিন চালানোর 2.5 মাস না যেতেই বিকল হতে থাকে নানা যন্ত্রাংশ। জমি জমা বিক্রি করে কেনা, পরে টাকা ওঠে নাই। মেশিনটা একেবারেই চলে না, এই সিজনে হলে 20 বার 30 বার নষ্ট হয়ে যায়। আমাদের কাছ থেকে প্রতারণা করা হয়েছে এক ধরনের। কৃষিকে আধুনিক যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকার তৃণমূল পর্যায়ে কৃষকের মাঝে 50 ভাগ ভর্তুকি দিয়ে এসব যান্ত্রিক মেশিন প্রদান করে। ভুক্তভোগী কৃষকরা বলছেন সহযোগিতার নানা প্রতিশ্রুতি দিলেও মেশিন নেওয়ার পর কথা আর কাজে রয়েছে বিস্তর ফারাক। এই নষ্ট মেশিনগুলোকে যখন আমরা মেরামত করতে চাই, স্পেয়ার পার্টস যেগুলো সেগুলো দোকানে পাই না। মাঠ পর্যায়ে যান্ত্রিক এসব মেশিন ব্যবহারকারীদের নানা অভিযোগ থাকলেও তা মানতে নারাজ কোম্পানি প্রতিনিধিরা। বিকলায় পড়ে আছে, একেবারেই চালাই নাই, এই সিজনও চালাই নাই, এরকম একটা মেশিন থাকলে মেশিন টাকা নিব না, দেখেন আপনি। কৃষকের অভিযোগ খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই বিষয়ে আমরা অভিযোগ আমরা করে নিয়েছি এবং সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করি তারা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। যান্ত্রিক এসব মেশিনের দাম কমানো ও অধিকাংশ বিকল হওয়া মেশিন ফেরত নিয়ে অর্থ ফিরিয়ে দিতে সম্প্রতি নওগাঁ কৃষি অফিসের সামনে ক্ষতিগ্রস্ত চাষিরা মানববন্ধনও করেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পর্যাপ্ত মজুদ থাকার পরও দিনাজপুরে চালের বাজার আবারও অস্থির। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চালের দাম বেড়ে গেছে কেজিতে 2 থেকে 4 টাকা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে আবারও বেড়েছে চালের দাম। শহরের সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত বাহাদুরপুর বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের 50 কেজির বস্তায় বেড়েছে 100 থেকে 200 টাকা। প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। চালের এই মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। কয়েকদিন আগে কম ছিল, কম থাকার পরে এখন হঠাৎ করে আজকে আসি দেখি দামটা বাড়ে গেছে। কামাইঘাট বন্ধ হয়ে গেছে, চালের দাম বেশি, কিভাবে চলবো? এদিকে চালের দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। মিলাররা চাল স্টক করতেছে, খাওয়ার পাটি স্টক করতেছে, ফরেয়ারাও স্টক করতেছে, এই কারণে চালের দাম বাড়তেছে। তারা বলে ধানের দাম বৃদ্ধি, কোথায় ধান কোথায় বৃদ্ধি আছে? কার কাছে এখন ধান আছে বর্তমানে? এখন তো ধান কৃষকের কাছে নাই, মিলেরদের কাছে পর্যাপ্ত পরিমাণের আছে। আপনারা ভালোভাবে এটাকে তদারকি করেন, ইনশাল্লাহ চালের দাম অবশ্যই কমে যাবে। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের এই নেতা বলেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখে চাল বিক্রি করা হচ্ছে। বাজারে যে পরিমাণ ধান আসছে সেই পরিমাণে দামটা বাড়াতে চালের দামটা হয়তো বা কিছুটা বেড়েছে। তবে আমার মনে হয় যে বর্তমানে যে চালের দাম রয়েছে এটা এমন কোনো বাজার না, মিলাররা কোনো দাম বাড়ায়নি আমার ধারণা। যেটা জেলায় এবার 1,71,300 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 7,50,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। আমের ভরা মৌসুমে দিনাজপুরে ক্রেতা নেই। করোনার বিধিনিষেধে জেলার বাইরের পাইকার না আসায় প্রভাব পড়েছে বাজারে। কম দামে আড়তদারদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে বড় ধরনের ক্ষতির মুখে বাগান মালিক ও ব্যবসায়ীরা। মঞ্জিদ আলম শিমুলের ক্যামেরায় গোলাম নবী দুলালের রিপোর্ট। জেলার বড় মাঠে বসেছে আমের পাইকারি বাজার। প্রচুর আমদানি হলেও ক্রেতা নেই, ফলে বাধ্য হচ্ছেন কম দামে আড়তদারদের কাছে বিক্রি করতে। মিশ্রিভোগ, হাড়িভাঙা, সূর্যপুরি, ল্যাংড়া, খিরসাপাত, গোপাল ভোগ প্রকারভেদে বিক্রি হচ্ছে প্রতি মন মাত্র 1200 থেকে 1800 টাকায়। ল্যাংড়া আম 30 টাকা কেজি, মিশ্রিভোগ 30 টাকা কেজি, তারপরে লকনা আম 20 টাকা কেজি। গত বছর আমরা প্রথম দিকে আম যেরকম 70-80 ক্যারেট আম বেচতাম, এই বছর ফার্স্ট থেকে আম বেচতেছি 5 ক্যারেট 7 ক্যারেট। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বাগানিরা। সরকারের কাছে প্রণোদনার দাবি জানান তারা। বাইরে থেকে কোনো পার্টি পুটি আসতে পারে না, বাগানে আমও কিনে না,
এখন যে আমাদের বাগানি অবস্থা, মহাজনদের যার কাছে বাগান কিনেছি তাকে কিভাবে টাকা দেবে এই টেনশনে বাঁচি না। সরকারের কাছে আমাদের আবেদন, মানে আমাদের আম যেন বাইরে যায়। তবে কম দামে আম পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। গতবারের তুলনায় মোটামুটি একটু কমই বাজার আছে। বাইরে যাচ্ছে না আম, সেই তুলনায় আমরা আম কিনে খুব মজা পাচ্ছি। কৃষি বিভাগ বলছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কেনাবেচা জমে উঠবে। দিনাজপুরে সংক্রমণ বেশি, এই ভয়ে বাইরের যে পাইকাররা স্বাভাবিকভাবে আসতো এবং আমাদের এখানকার উৎপাদনকারী কৃষক বা ব্যবসায়ীদের কাছ থেকে তারা সংগ্রহ করত, এখানে কিছুটা প্রভাব পড়েছে। দিনাজপুরে এবার ৫,৬৯১ হেক্টর জমিতে ৬৫,০০০ মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। গাজীপুরে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অম্ল মধুফল লটকন। আবহাওয়া বেশ গরম থাকায় এবার ফলন কম হয়েছে। করোনায় বিক্রি নিয়েও শঙ্কায় কৃষকরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি স্বাদের লটকন। বর্ষার আগমনী বৃষ্টিতে হলুদ রঙে পরিপক্ক হচ্ছে। ভিটামিন সিতে ভরা এ ফল পেতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বাজারজাতকরণের আগ মুহূর্তে গাছে গাছে ঘণ্টা বাজিয়ে পোকামাকড় থেকে রক্ষা করছেন উৎপাদিত ফলন। গাজীপুরের মির্জাপুর, পিরুজালি ও ভাওয়ালগড় এলাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষ করে আয় করছেন কৃষকরা। তবে এবার অনাবৃষ্টি আর ছত্রাকের আক্রমণে গতবারের তুলনায় হয়েছে ফলন কম। কৃষকরা বলছেন কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিলে আগামীতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিভিন্ন পোকামাকড়ের এটাই হয়, এটার জন্য কিছু ছত্রাকনাশক বা একটু করা হয়। আর গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় গাছটা রোপণ করলে ফলনটা অনেক ভালো পাওয়া যায়। পিরুজালিতে গত বছরের মতো উৎপাদন হয়নি, তার কারণ হচ্ছে অনেক লটকন গাছে দেখা গেছে যে পোকা, তারপরে হচ্ছে বিভিন্ন দাগ পড়ে যায়, তো এটা একটা সমস্যা। বালাইনাশক একটা স্প্রে আছে, ওটা গাছে প্রয়োগ করি যাতে বিভিন্ন পোকামাকড় বা ছত্রাকটা নষ্ট না করে ফলটারে। কৃষি কর্মকর্তারা জানান উৎপাদিত লটকন জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আমাদের এই গাজীপুর জেলার লটকন বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে দূর দূরান্ত জেলাগুলোতে এই লটকন, গাজীপুরের লটকন হাটে বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে। আকার বেঁধে প্রতি কেজি লটকন বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা দরে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। লকডাউনের মধ্যেও বগুড়ায় পাইকারি বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক আছে। মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে, তবে চাষিদের অভিযোগ মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের তেমন লাভ হচ্ছে না। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ভোর থেকে বেচাকেনায় সরগরম বগুড়ায় চারমাথার এ পাইকারি মাছের বাজার। বড় বড় রুই, কাতল, মৃগেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে। আর চাষের শিং, ট্যাংরা, কই ২৩০ থেকে ৩০০ টাকা। লকডাউনে পরিবহন কিছুটা কম চললেও মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে পাইকাররা মোটামুটি খুশি। বাগবাড়ি থেকে মাছ নিয়ে যাচ্ছি, এরকম মাছ থাকলে মোটামুটি চাষিরা সফল হতে পারবে, মোটামুটি আশা করা যায়। বর্তমান মাছের বাজার মূল্য মোটামুটি ভালো, এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যথেষ্ট সন্তুষ্ট আছে। তবে মাছের খাদ্যসহ আনুষঙ্গিক ব্যয় বাড়ায় তেমন লাভ হচ্ছে না বলছেন চাষিরা। খাদ্যের দামও একটু বেশি, সেই হিসেবে তুলনামূলক হিসেবে মাছের বাজার একটু কমই। এ পাইকারি বাজারে মাছ আসে বগুড়ার কাহালু, নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলা থেকে। এখানে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। কোরবানির ঈদ সামনে রেখে সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে যারা হাটে আসবেন তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল দুপুরে সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ঈদের সময় চলাচল নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ ঈদে সার্বিক অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানেননি বেশিরভাগ মানুষ। সরকারি আদেশ বাস্তবায়ন করতেও ছিল না কার্যকর কোনো পরিকল্পনা। পথে পথে ভোগান্তি শুধু নয়, গেল ঈদে মর্মান্তিক প্রাণহানির পর এক পর্যায়ে ফেরি চলাচল চালুর ঘোষণা দিতে বাধ্য হয় সরকার।
আসছে কোরবানির ঈদ, শুধু বাড়ি ফেরা নয়, এর সঙ্গে যুক্ত হবে গরুর হাট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এর মধ্যেই সীমিত পরিসরে হাট বসার ঘোষণা এসেছে। তবে অনলাইনে গরু কেনাবেচার বিষয়টি উৎসাহ দিতে চায় সরকার। সীমান্ত এলাকা থেকে ব্যাপারীরা গরু নিয়ে রাজধানীতে আসার বিষয়টিও থাকবে নজরদারিতে। যারা গরুর ব্যাপারীরা আসবেন তারাও যেন স্বাস্থ্যসম্মতভাবে এখানে ভিতর ঢাকায় আসেন, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। এর মধ্যেই 30 জুন পর্যন্ত রাজধানীর আশপাশের 7 জেলায় লকডাউন দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকাকে। ঈদ পর্যন্ত যদি লকডাউন কার্যকরী সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সকল নির্দেশনা জারি করেছেন কিংবা করবেন তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। এছাড়া ঈদে গরুর হাটে চাঁদাবাজি, চামড়া পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে কোরবানির বাজার ধরতে প্রস্তুত দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত মৌলভীবাজারের খামারিরা। তারা বলছেন, করোনাকালেও এবারের হাটে পর্যাপ্ত গবাদি পশু আসবে এবং খামারিরাও ভালো দাম পাবেন। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েক বছর ধরে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে বাড়ছে গবাদি পশু লালন পালনকারীর সংখ্যা। জেলার 7টি উপজেলায় রয়েছে প্রায় 2500 খামার। এসব খামারে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। করোনা সত্ত্বেও এবার ভালো দাম পাওয়ার আশা প্রত্যেক খামারের। ইন্ডিয়াতে যে গরু না হয় তাহলে আমরা এবার লাভবান, কিন্তু এবার ইনশাল্লাহ আশা করাম 7 থেকে 8 লাখ টাকা চলতো। আর খুব খানে লকডাউনের কারণে হাড়ির রেটটা খুব বেশি পড়ে গেছে। আশা করাম মোটামুটি খালাবো, মানে যদি ইন্ডিয়া থেকে গরু না আসে। এগুলা মোটা তাজা করাম হইতে পারি, তো সেল দিলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাওয়া যাইব। বিভিন্ন স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, হরমোন ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে কেউ যাতে গরু মোটাতাজাকরণ করতে না পারে তার নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। নিরাপদ প্রাণী জন্মের নিশ্চিত করার জন্য আসলে আমরা খামারি পর্যায়ে সবার দ্বারে দ্বারে যাচ্ছি, গিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় এবার কোরবানিতে স্থানীয় খামারিদের কাছ থেকেই সরবরাহ হবে কমপক্ষে 65,000 গবাদি পশু। সময় সংবাদ, মৌলভীবাজার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এ সময় এই প্রকল্পের নকশা, গাছ নিধন ও পরিবেশের ইস্যু সহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। প্রতিক্রিয়ায় মন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ক্ষেত্রে না হলেও পরবর্তীতে অভিজ্ঞতা কাজে লাগানো হবে। লকডাউনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপনা নির্মাণের জন্য গাছ নিধন বিতর্কের সৃষ্টি করে। বিভিন্ন মহলের আন্দোলনের পর উদ্যান উন্নয়নের পুরো পরিকল্পনা তুলে ধরে মুক্তিযুদ্ধ মন্ত্রী কথা দিয়েছিলেন এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশবিদ, স্থপতি, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট জনদের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে এক মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্টজনরা উদ্যানকে ঘিরে নেওয়া পরিকল্পনার নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। মতামতে উঠে আসে পরিবেশ রক্ষার ইস্যুও। অনেক সংখ্যক গাড়ি পার্কিং করে, অনেক খাবারের দোকান করে আমরা এখানে কিন্তু একটা বিনোদন কেন্দ্র এটা আমরা করতে চাই না। সোহরাওয়ার্দী উদ্যানের যে গরু গাম্ভীর্য সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হচ্ছে শুধুমাত্র কংক্রিটকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে। বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনার যে পেঁচানো রাস্তাটা যেটা, এই নকশাটা একটু বাতিল করেন। রাস্তাগুলো যেভাবে বলা হয়েছে সাইজে অনেক বড়, ইট ইজ ট্রু, এবং কালারটা খুব চোখে লাগে। প্রতিক্রিয়ায় মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নকশার যৌক্তিকতা তুলে ধরেন। জাতির পিতা ভাস্কর্য হবে ব্রোঞ্জের, তাতে টোটাল হাইট হবে 25 ফিট। এদিকে পরিকল্পনা মাফিক অধিকাংশ কাজ প্রায় সম্পন্ন হয়। বিশেষজ্ঞ মতামত কতটা প্রাধান্য পাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এমন পর্যায়ে গেছে ইচ্ছে করে আমরা বাদ দিতে পারছি, 80-90 হয়ে গেছে। আমরা ভবিষ্যতের জন্য তো একটু শিখতে পারছি, লার্নিং করা। তবে দেরিতে হলেও এই মতবিনিময় সভা আয়োজন করায় সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বোতলসহ প্লাস্টিক বর্জ্যের কারণে ড্রেন বন্ধ হয়ে বর্ষায় রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে নগরবাসীকে বিরত রাখতে বোতল আকৃতির ডাস্টবিন চালু করেছে ডিএসসিসির 21 নম্বর ওয়ার্ড। এই ডাস্টবিন নজর কেড়েছে ওয়ার্ডবাসীর। আর জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৯০-এর দশকের মাস্টার প্ল্যান অনুযায়ী বৃষ্টির পানির ৪৫ থেকে ৫০% ড্রেন দিয়ে নিষ্কাশনের কথা থাকলেও নগরে পানি শুষে নেয়ার মাটি কমে যাওয়ায় ৭০ থেকে ৭৫% পানি যাচ্ছে ড্রেনে। ড্রেনে পানি নিষ্কাশনের চাপ দ্বিগুণ হলেও যত্রতত্র প্লাস্টিক বোতল সহ নানা বর্জ্য ফেলার কারণে বারবারই বন্ধ হয়ে যায় ড্রেনের প্রবাহ। প্লাস্টিক বোতল, কাঠ, কাগজ, এর জন্যই তো পানি আটকায় থাকে, পানি জামজট লাগে। এবার নগরবাসীকে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত রাখতে বিশেষ বোতল আকৃতির ডাস্টবিন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড। ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটা পিঠ থেকে প্রায় ১,০০০-১,৫০০ বোতল উঠিয়েছি। আমি চিন্তা করেছি মানুষকে সচেতন করতে হবে, তার জন্য আমি এই বিশাল আকৃতির একটি বোতল তৈরি করেছি। এখানে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে, খুব উৎসাহ নিয়ে তারা তাদের প্লাস্টিক সামগ্রীগুলো রাখছেন। নতুন এই ডাস্টবিন ব্যবহারে আগ্রহী হচ্ছেন ওয়ার্ডবাসী ও পথচারীরাও। নতুন উদ্যোগ, এর আগে আমরা কোথাও দেখি নাই, তো বোতলটা দেখে অনেক আকর্ষণীয়, সবাই উৎসাহ নিয়ে এখানে বোতল ফেলছে। এটা থাকাতে এখন আর ডাস্টবিনে এখানে সেখানে কেউ বোতল ফেলাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। জনসম্পৃক্ত মানে পরিকল্পনার শুরুতে, প্রক্রিয়ার মধ্যে এবং সবশেষে বন্দোবস্ত বা ম্যানেজমেন্টের ক্ষেত্রেও জনগণকে সম্পৃক্ত করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এ উদ্যোগ ছাড়াও জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাশয় দখলমুক্ত করার দাবি তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগির সবজির আড়ত ভোর থেকেই পাইকার ও কৃষকের পদচারণায় মুখর। বিষমুক্ত টাটকা সবজি বেচাকেনায় জমজমাট আড়তটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, জাফর, তো মানিকগঞ্জের যে আড়তটি রয়েছে জাগির আড়ত, এটা কিন্তু বৃহৎ একটি আড়ত। তো এই আড়তে কিন্তু আসলে বেচাকিনি বেশ রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু বেচাকিনি হচ্ছে। তবে এটা ঢাকা-আরিচা খুব নিকটবর্তী আড়ত হয়, কিন্তু ঢাকা এবং দূর দূরান্তের পাইকারও কিন্তু আজকে এসেছে। ওয়েদার ভালো থাকে কিন্তু আসলে বেচাকিনা হচ্ছে। তবে কৃষকরা কিন্তু হতাশ হয়েছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই আড়তটিতে এই মুহূর্তে কিন্তু আসলে সবচেয়ে যে বেশি যে সবজিটির দাম রয়েছে সেটা হচ্ছে আসলে টমেটোর দাম রয়েছে এখানে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন দাম রয়েছে হচ্ছে লেবু। সেই ক্ষেত্রে কিন্তু দামটা কথা যদি বলি, এই মুহূর্তে যে দরটি রয়েছে যে সবজিগুলো এখানে কিন্তু পাল্লায় বিক্রি হচ্ছে সব সবজি। সেক্ষেত্রে আমি কেজিতে বলছি। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি, ভেন্ডি বিক্রি হচ্ছে 17 থেকে 19 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা শর্ট, যার প্রতি পিস হচ্ছে 25 থেকে 30 টাকা। করলা বিক্রি হচ্ছে 27 থেকে 30 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, দুন্দুল বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, মরিচ বিক্রি হচ্ছে আসলে 10 থেকে 12 টাকা। তো মরিচের কথা যদি বলি, মরিচের ভরা মৌসুমটা থাকায় এবং বাম্পার ফলন হওয়ায় কিন্তু আসলে উৎপাদন হয়েছে অনেকটা। কৃষকরা কিন্তু মরিচে এনে এখানে কিন্তু বিপাকে পড়ছেন, অর্থাৎ তারা কিন্তু আসলে উৎপাদন খরচে তুলতে পারছে না। এর মূল কারণটা হচ্ছে কি, আসলে এলসি বন্ধ রয়েছে। প্রত্যেক বছরই দেখি করোনার আগের বছরগুলো যখন ছিল তখন কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই মরিচটা রপ্তানি হতো। মানিকগঞ্জের মরিচ বিন্দু জাতের এবং সুস্বাদু এবং মিষ্টি জাতের মরিচ হওয়াতে এটা ঝাল বেশি, যার কারণে কিন্তু এটার চাহিদা মধ্যপ্রাচ্য রয়েছে। কিন্তু এখন কিন্তু সেটার দাম পড়ে গিয়েছে। পুঁইশাক বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি। লেবুর কথা যদি বলি, লেবু আসলে বাম্পার ফলন হয়েছে এবং করোনার কারণে কিন্তু এটার চাহিদা বেশ ছিল। এবছর কিন্তু এটা আসলে লেবুর দামও পেয়েছে এটা কৃষকরা ভালো, কিন্তু আজকের বাজারে সর্বনিম্ন দাম রয়েছে। প্রতি পিসে আর কি লেবু বিক্রি হচ্ছে মাত্র 50 পয়সা থেকে 1 টাকা। অর্থাৎ যে দরটি রয়েছে এই দরে কিন্তু কৃষক একদম হতাশ। তারা বলছে আসলে এই দরটি থাকলে তারা কিন্তু আসলে তাদের ফেলে দেওয়া লাগবে, এইরকম তারা বলছে বলে সেটা যে পরিবহন খরচ তাদের তুলতে পারছে না। অন্যদিকে পেঁয়াজের দাম রয়েছে 38 থেকে 39 টাকা কেজি, আলুর দাম রয়েছে 18 থেকে 19 টাকা কেজি। এখানে আলুর দাম কিন্তু একটু স্থিতিশীল রয়েছে। কাঁকরোল রয়েছে 28 থেকে 30 টাকা কেজি, পটল বিক্রি
বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি, আর টমেটো সবচাইতে যে বেশি দাম এবং কি রয়েছে সেটা মানিকগঞ্জের টমেটো, উৎপাদিত টমেটো দাম রয়েছে এটা আসলে 60 থেকে 62 টাকা কেজি। আসলে টমেটোর যে এই মুহূর্তে কিন্তু টমেটোর আসলে যে সরবরাহটা কম রয়েছে, এটা কিন্তু টমেটোর মৌসুম না হওয়াতেও কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে। আর সকল সবজির দামে কিন্তু 20 থেকে 25 টাকা ঊর্ধ্বে এখানে যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি পাইকারদের সাথে কথা বলেছি, যারা পাইকার এসেছে তারা বলছে যে এইটা টাটকা এবং সুস্বাদু এই জায়গার সবজি পেয়ে তারা আজকে খুশি এবং কি এটা ঢাকার বাজারে তারা খুব ভালো দাম পাবে বলে তারা আশা করছে। অন্যদিকে কিন্তু এটা একদম হতাশ হয়ে গিয়েছে এটা আসলে কৃষকদের সাথে আমি কথা বলেছি। কৃষকরা বলছে আসলে যে দরটি সবজি রয়েছে সেই দরটি যদি তারা আসলে বিক্রি করে তাহলে কিন্তু তাদেরটা আসলে পথে বসতে হবে, অর্থাৎ 20 থেকে 25 টাকা প্রত্যেকটা যে সবজি রয়েছে সেই সবজিটা আসলে উৎপাদন খরচ যেটা পড়ে যাচ্ছে। পরে দিয়ে কিন্তু যে অতি বৃষ্টি রয়েছে এই অতি বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা আসলে এই সবজিটা কিন্তু নতুন সবজি আসতে একটু বিলম্ব হচ্ছে, যার কারণে কিন্তু যারা ফুল বলি বা একটু ফুল বলি নতুন যে একটা পাতা বা সবজির যে নতুন করে আসা এটা কিন্তু কম আসছে, যার কারণে কিন্তু সরবরাহ যে সামনের দিকে কমে আসবে। তবে আজকের বাজারে কিন্তু সরবরাহ যে সবজি রয়েছে যাকে যথেষ্ট সরবরাহ দেখেছি, তবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু বৃষ্টি অজুহাতি কদিন দেখিয়েছে, কিন্তু আজকে বৃষ্টিপাত না হওয়াতে কিন্তু এই সবজির পরিমাণটা এই আড়তে সবচেয়ে বেশি রয়েছে। একটা সবজিকে মিলিয়ে যদি আমরা বলি তো এই মানিকগঞ্জের যে বৃহৎ আড়তটি রয়েছে এইটা আড়তে কিন্তু আসলে শুধু সবজি বেচা কেনা এখন তো হচ্ছে না, সাথে সাথে কিন্তু এই মৌসুমী ফলও কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এটা আসলে সেইটা সবজির মধ্যে নতুন করে আজকে ফল বিক্রি হচ্ছে, যে রসের ফল বিক্রি হচ্ছে আজকে নতুন করে কিন্তু দেখেছি এইটা আরো দেখি তো আসলে আনারস, যে সুস্বাদু আনারস গুলো কিন্তু এসেছে যেটা ক্যালেন্ডার হিসাবে দেশে পরিচিত, সেই ক্ষেত্রে কিন্তু বেচা বিক্রি ভালো রয়েছে। তারপরে অন্যান্য যেটা সবজিগুলো এসেছে সেগুলো কিন্তু আসলে দূর দূরান্তের পাইকার এখানে কেনা বেচা করছে। তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে এখানে যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমি যারা চালক রয়েছে আর কি, যারা এইটা সবজিটা আনা নেওয়ার সাথে জড়িত তারা কিন্তু আমাকে জানিয়েছে যে এই যে সবজি যে এখানে আনতে হয় তাতে কিন্তু এখানে টোল আদায় করা হয় এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা এই যে পরিবহন সেক্টরের পক্ষ থেকে, যেটা আসলে এইটা যে একটা টোল দেওয়া হয় সেই টোলটা তারা মৌকুফ করার জন্য কিন্তু এটা আবেদন করেছে। ঠিক সেই ক্ষেত্রে কিন্তু জেলা পরিষদ হস্তক্ষেপ কামনা করেছে এবং এই আড়তটা কিন্তু আসলে বৃষ্টি এলে খুব নিরাপদ রয়েছে, কারণ উপরে টিন দ্বারা বেষ্টিত, কমপক্ষে শতাধিক আসলে আড়তদারের মাধ্যমে এবং কি যদি বলি সংখ্যায় সেটা 170টা কিন্তু এখানে আড়তদার রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু দূর দূরান্ত প্রায় সহস্রাধিকটা পাইকার কিন্তু এখানে আগমন ঘটে। শুধু মানিকগঞ্জের অলিগুলি নয়, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই আড়তে কিন্তু কাঁচামাল নিয়ে আসে। যদি বলি যে মানিকগঞ্জের 3টি উপজেলা রয়েছে, যেটা সাটুরিয়া, সিংগার এবং মানিকগঞ্জ সদর, এই জায়গাগুলো কিন্তু আসলে সবজি উৎপাদনের জন্য বিখ্যাত এবং নানা ধরনের সবজি পাওয়া যায়, যে সিজন না হলেও কিন্তু কিছু সবজি আছে এখানে কৃষকরা কিন্তু ফলায়, কিন্তু আজকে কিন্তু দাম পেয়ে সেটা কিন্তু হতাশার সৃষ্টি হয়েছে। আর এই আড়তের কথা যদি বলি, এই আড়তটা প্রত্যেকদিন কিন্তু কমপক্ষে 80 থেকে 90 লাখ টাকার সবজি বেচা কিনা হয়। যারপরে এই ছিল আমার কাছে এইটা আড়ত থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের সবজি বাজার থেকে সেখানকার সবজির দাম এবং সবশেষ বেচা বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী। জার্মানিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দেশটির 16টি অঙ্গরাজ্যের মধ্যে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত হেসেন প্রদেশে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীতে টালমাটাল বিশ্ব। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ব্রিটেন সহ ইউরোপের নানা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় ভেরিয়েন্ট। এরই মধ্যে পর্যটন স্পট জার্মানির হেসেনে করোনার এই নতুন ধরনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। রাজ্যটির ফ্রাঙ্কফুর্ট সহ আশেপাশের অঞ্চলে নতুন করে সংক্রমিতদের মধ্যে প্রতি 5 জনের 1 জন ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত। সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কায় স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। 180টা নেশনের বসবাস
এখানে বিভিন্ন মসজিদ মন্দিরে গা ঘেঁষাঘেঁষি করে সবাই প্রার্থনা করে, এগুলোর উপরে সরকার ভীষণ নজর দিচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছিল সেই ভ্যাকসিনেশন কার্যক্রম এই মুহূর্তে খুবই দ্রুত সম্পন্ন করা হচ্ছে। জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী শরতেই আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই মৌসুম আসার আগেই দেশটির প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনার চেষ্টায় জার্মানির স্বাস্থ্য বিভাগের প্রায় 8.5 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি নাগরিক এরই মধ্যে টিকার আওতায় এসছেন। ডেল্টা সহ করোনার সব ধরনের ভ্যারিয়েন্টকে রুখতে ইউরোপীয় শীর্ষ নেতাদের একত্রে বসবার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। করোনার কারণে দীর্ঘদিন কনসুলেটের সরাসরি সেবা বন্ধ থাকার পর পুনরায় পুরোদমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে সৌদি আরবের বাংলাদেশ কনসুলেট। দীর্ঘ 6 মাসের বেশি সময় কনসুলেটের সরাসরি সেবা বন্ধ থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে দীর্ঘদিন জেদ্দা কনসুলেটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রবাসী সেবা কেন্দ্র নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। তবে কনসুলেটের বিভিন্ন কার্যক্রম সরাসরি বন্ধ থাকায় পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন সেবা নিতে পারেননি অনেকেই। সরাসরি কনসুলেটের সেবা চালু হওয়ায় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট দেওয়া শুরু করেছে কনসুলেট। তবে লম্বা লাইনের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা নিতে হিমশিম খেতে হচ্ছে প্রবাসীদের। আমাদের কনসুলেটের কর্মকর্তাবৃন্দ তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে সুন্দরভাবে পাসপোর্ট জমা নেওয়া, ডেলিভারি দেওয়া। আমি তাদের যে সার্ভিস তাতে আমি সন্তুষ্ট। প্রবাসী সেবা কেন্দ্র থেকে আমরা 50 থেকে 70 রিয়াল কমে এখন থেকে সরাসরি এমবাসির মাধ্যমে আমাদের পাসপোর্ট নবায়ন এবং প্রবাসী কল্যাণ কার্ড ইস্যু করতে পারব। লকডাউনের কারণে প্রায় 5 মাসের কাজ জমে থাকা পাসপোর্ট দিতে কিছুটা বিলম্ব হলেও আগামী কিছুদিনের মধ্যেই তা স্বাভাবিক হবে বলে আশা কনসুলেটের কনসাল জেনারেলের। দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীগণের কষ্টটুকু লাঘব হয়ে যাচ্ছে এবং এই আবেদনগুলি পেয়ে তালিকা করে আমরা যৌক্তিক সময়ের মধ্যে কল্যাণ বোর্ডে পাঠিয়ে দিচ্ছি, যাতে করে টাকাগুলি দ্রুত গতিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। জেদ্দা বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রবাসীদের সকল ধরনের বৈধ সেবা দিতে কনসুলেট প্রস্তুত। প্রতিদিন 150 থেকে 200 জন বাংলাদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন বাবদ বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত 25,000 টাকার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আবেদনকারীরা সরাসরি এখন মিশনে এসে তাদের আবেদন জমা দিতে পারছেন। এটা একটা পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে লোকজনের মধ্যে, তারা বিষয়টাকে পজিটিভলি নিয়েছে এবং তারা আসছে নিয়মিত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার জেদ্দার বাইরে বিভিন্ন প্রাদেশিক শহরগুলোতে কনসুলেটের অস্থায়ী অফিস বানিয়ে সরাসরি সেবা দিচ্ছেন জেদ্দা বাংলাদেশ কনসুলেট। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। দেশে থাকা সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের দ্রুত টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা, নতুবা তাদের কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা তাদের। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় আটকে পড়েন গেল রমজান মাসে আমিরাত থেকে আসা অনেক প্রবাসী বাংলাদেশি। এদিকে যাত্রীদের ভ্যাকসিন সার্টিফিকেটের ভিত্তিতে আমিরাত সরকার কিছু দেশের সঙ্গে বিমান চলাচল খোলার ইঙ্গিত দিয়েছে। এই শর্তে বাংলাদেশের সঙ্গেও আমিরাতের যোগাযোগ চালু হতে পারে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাই সংকট কাটিয়ে উঠতে দেশে অবস্থানরত প্রবাসীদেরও ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তারা। সরকারকে অনুরোধ করব আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অবিলম্বে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের ব্যবস্থা করে তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরত পাঠানো হোক। অনেকে দীর্ঘ সময় বাংলাদেশে রয়েছেন, হয়তোবা এখানে কর্মক্ষেত্রে অনেকদিন না থাকার কারণে তাদেরও কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে ফ্লাইট খোলার সাথে সাথেই তারা আমিরাতে প্রবেশ করতে পারবে। মূলত প্রবাসীরা কোথায় থেকে এই ভ্যাকসিন গ্রহণ করবে, এই ধরনের একটা প্রচার অভিযান যেন সরকারের পক্ষ থেকে করা হয়। কেননা বর্তমানে যে সকল প্রবাসীরা দেশে আটকে আছেন তারা হন্যে হয়ে ঘুরছেন যে আসলে কোথায় এই ভ্যাকসিনটা পাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা মেলেনি। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
ভারতে টিকা কর্মসূচিতে গতি আনতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ তৈরির পাশাপাশি শারীরিক কিংবা মানসিকভাবে পিছিয়ে থাকাদেরকেও ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বিভিন্নভাবে। টিকা নেওয়ার বিপরীতে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই অনেকটা ডিমেতালে চলছিল এর কার্যক্রম। চলতি বছরের 16 জানুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হলেও 130 কোটি জনগণের দেশটিতে এ পর্যন্ত মাত্র ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে মাত্র 30 কোটি মানুষকে। টিকাদান কর্মসূচির এই ধীর গতি সত্ত্বেও চলতি বছরের মধ্যেই দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত সরকার। বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত রামকৃষ্ণ ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে আয়োজিত টিকাদান কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে অটিজম আক্রান্ত ব্যক্তিদেরও। এদিন প্রায় 50 জন অটিজম আক্রান্ত ব্যক্তিকে দেয়া হয় করোনার টিকা। খুব ভালো ফিল হচ্ছে, মানে খুব টেনশন করছিলাম, ওকে না নিলে মেন ওর জন্যই আসা। তবে টিকার স্বল্পতার কারণে যেমন ব্যাহত হচ্ছে টিকাদান কার্যক্রম, তেমনি টিকা নিয়েও মানুষের মধ্যে তৈরি হচ্ছে নানা ধরনের বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তি দূর করতেই টিকা নেয়া মানুষকে নানাভাবে উৎসাহিত করার ঘটনাও সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে প্রতিদিনই। এরই অংশ হিসেবে ভারতের একটি বেসরকারি বিমান সংস্থা টিকা গ্রহণকারী যাত্রীদের জন্য 10% ছাড়ে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে একটি ফাস্টফুড চেনও টিকা গ্রহীতাদের জন্য 20% ছাড় দিচ্ছে। সব থেকে বড় লক্ষ্য হলো ভ্যাকসিনেশনটাকে ঠিকঠাক করে করা এবং ঠিকঠাক করে সবাই যাতে পায়। আমরা যারা মানুষজন রয়েছি, যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে দিয়ে ভ্যাকসিনেশনটা শুরু হয়েছিল এবং আজকে সবাই পাচ্ছে। নিজস্ব করোনার টিকা কোভ্যাক্সিন, কোভিশিল্ড ছাড়াও ভারত জুড়ে টিকা কার্যক্রমে যুক্ত হয়েছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভিও। এ পর্যন্ত কোটি মানুষ টিকার আওতায় এলেও প্রকৃতপক্ষে কত সংখ্যক মানুষ 2 ডোজ টিকা নিয়েছেন তার সঠিক তথ্য নেই সরকারের কাছেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যথাসময়ে পূর্ণ রাজ্য হিসেবে জম্মু কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বায়ত্তশাসন বিলুপ্তির পরেই প্রথম সেখানকার নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছেন তিনি। 3 ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠকে জম্মু কাশ্মীরের আগামী দিনের বিধানসভা নির্বাচন, আসন পুনর্বিন্যাস প্রসঙ্গেও আলোচনা হয়। জম্মু কাশ্মীর ও লাদাখকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর প্রথমবারের মতো জম্মু কাশ্মীরের নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 ঘণ্টা ব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিত শাহ, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী সহ জম্মু কাশ্মীরের 14 জন নেতা। এ সময় তারা জম্মু কাশ্মীরে স্বায়ত্তশাসন ফেরত চাইলে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন মোদী। প্রধানমন্ত্রী মোদী আবারও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ সিদ্ধান্ত জম্মু কাশ্মীরের ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এদিকে আগামী দিনের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন চায় কেন্দ্রীয় সরকার, পাশাপাশি সেখানকার বিধানসভা আসনগুলোর পুনর্বিন্যাসেও আগ্রহী তারা। প্রধানমন্ত্রী জি নে কাহা কি আপনি দিল কি বাত কহি হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে আশা ব্যক্ত করেছেন। এছাড়া আমাদের চাওয়া ডিলিমিটেশন বা ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়েও আগ্রহী তিনি। 2019 সালে বিলুপ্তির পর জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচনে আবারও স্বায়ত্তশাসনে ফেরার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে মনে করেন রাজনীতিবিদরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আবারও দেশের খবর। পদ্মা সেতুর সব রেলওয়ে স্ল্যাবে বসে যাওয়ার পর এখন গ্যাস পাইপলাইন স্থাপন নিয়ে চলছে ব্যস্ততা। চীন থেকে নৌপথে গ্যাস পাইপ আসা শুরু হয়েছে। পাইপগুলো খালাস হচ্ছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, যে রেল স্ল্যাব সেগুলো কিন্তু আপনারা জানেন যে বসে গেছে। এখন বসে যাওয়ার পরে এই রেল স্ল্যাবের পাশেই কিন্তু বসানো হবে গ্যাস লাইন। সেই গ্যাস লাইন কিন্তু চীন থেকে এই গ্যাসের লাইন স্থাপনের জন্য
পাইপ যেটি চট্টগ্রাম বন্দরে এসছে সেখান থেকে কিন্তু এই 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 কম্পাউন্ডের ভিতরে পাইপ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 5টি পাইপ যেটি টোটাল 12 মিটার 60 মিটার 12 মিটার করে 5 12 60 সেই 5টি পাইপ এখানে এসে পৌঁছেছে এবং বাকি পাইপগুলো কিন্তু নদী পথে এবং সড়ক পথে এখানে পৌঁছানোর জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে এবং আপনারা দেখছেন যে এই যে পদ্মা সেতুর নিচতলা যেখানে দিয়ে রেল লাইন গিয়েছে তার পাশেই কিন্তু এই পাইপগুলো স্থাপন করা হবে। সেজন্য কিন্তু এই পদ্মা সেতু কম্পাউন্ডের ভিতরে যে ইয়ার্ড সেই ইয়ার্ডেই এই যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে তারা এবং এখান থেকে যারা পদ্মা সেতু কর্তৃপক্ষ এর লোকজন আছে তারা বলছিলেন যে পদ্মা সেতুর যে চীনা একটি কোম্পানি সেই কোম্পানির সঙ্গে কিন্তু চুক্তি হয়েছে, যেই চুক্তিটি মাধ্যমেই কিন্তু এই রেল লাইন স্থাপন করা হচ্ছে এবং এই 6.15 কিলোমিটার দীর্ঘ যে মূল সেতু তার পাশে কিন্তু 3.14 কিলোমিটার সংযোগ সেতু রয়েছে। এই সব মিলিয়ে কিন্তু 10 কিলোমিটারও বেশি পথ এলাকায় পাইপ স্থাপন করা হবে এবং এই সেতুর দুপ্রান্তে কিন্তু দুটি সাব স্টেশন থাকবে, যেই সাব স্টেশনের মাধ্যমে এই গ্যাস সংযোগটি স্থাপন করা হবে এবং আপনারা জানেন যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যে নাঙ্গল বন্দর পর্যন্ত লাইন স্থাপন রয়েছে সেই লাইনের সঙ্গে কিন্তু এই গ্যাস লাইন স্থাপন করে এই মুন্সিগঞ্জের মুক্তারপুর হয়ে সেটি কিন্তু এই মাওয়াতে আসবে। এই মাওয়া স্টেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে কিন্তু এটি সেতুর উপর দিয়ে চলে যাবে জাজিরা প্রান্তে এবং সেই জাজিরা থেকে কিন্তু একদম সরাসরি গোপালগঞ্জ হয়ে তারপরে কিন্তু এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানগুলোতে এই গ্যাস সঞ্চালন করা হবে এবং সরাসরি গ্যাস সুবিধা পাবে কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ। এবং আপনারা জানেন যে এই লিকুইড গ্যাস যেই গ্যাসটি সম্পৃক্ত করবার কথা রয়েছে, যেই গ্যাস লাইনের মাধ্যমে যে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা যাবে সেই গ্যাস কিন্তু এই লাইন দিয়ে পাওয়ার সুযোগ রয়েছে এবং পদ্মা সেতুর সঙ্গে কিন্তু এই গ্যাস কর্তৃপক্ষ এবং যে মূল ঠিকাদার রয়েছে চায়না মেজর ব্রিজ কোম্পানি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক হয় এবং সর্বশেষ বৈঠকে কিন্তু তারা কিভাবে এই লাইনটি স্থাপন হবে এবং সেই পাইপলাইন আসলে সেটির মান যাচাই এবং এই পাইপলাইন স্থাপনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এই পাইপলাইনটি আসে এবং চীন থেকে আসা এই পাইপ এখানে স্থাপন প্রক্রিয়ার আগে কিন্তু এই ওয়ার্কশপ এগুলোকে যাবতীয় যে এগুলোকে ঘষা মাজা করে এগুলো যে ব্যবহার উপযোগী সেটি করবার তারা চেষ্টা করছেন এবং সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এই পাইপলাইন দিয়ে যে গ্যাস সরবরাহ হবে দক্ষিণাঞ্চলের সঙ্গে সেটি সেতুর যে মাঝখানে রেল স্ল্যাব বসানো হয়েছে তার পূর্ব পাশ দিয়ে কিন্তু এই গ্যাস লাইনটি স্থাপন হবে আর পশ্চিম পাশ দিয়ে বসবে ইন্টারনেট লাইন, যেটি মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই কার্যক্রম চলছে এবং সেই জায়গাগুলো থেকে কিন্তু বলা হচ্ছে যে এই ইন্টারনেট লাইনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এখন কিন্তু সেতুর একেবারে শেষ পর্যায়ের কাজ যেগুলো অলংকারিক কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু এখানে চলছে এবং এই যে কোম্পানিটি এখানে পাইপলাইন স্থাপন করবে সেটি চায়না যে সিপিপি নামের একটি কোম্পানি, যে কোম্পানিটি সেখানকার সরকারি একটি প্রতিষ্ঠান চায়নার, সেই প্রতিষ্ঠানটি কিন্তু এখানে যে পাইপলাইন স্থাপনের যাবতীয় কার্যাদি সম্পন্ন করার ব্যাপারে এই মূল সেতু যে আছে চায়না মেজর ব্রিজ কোম্পানি তাদের অধীনে কিন্তু কাজটি করবে এবং এখানে বাংলাদেশের যে আমাদের এই গ্যাস কোম্পানি রয়েছে তারা কিন্তু এগুলো তদারকি করবে এবং সেজন্য কিন্তু যারা বিশেষজ্ঞ দায়িত্বশীল আছে তারা এই কমিটির সদস্য আছেন তারা কিন্তু এগুলো দেখছেন এবং এখানে যে পদ্মা সেতুর যে কাজগুলোর বিষয় আপনারা জানেন যে এই নিচতলায় যে এই গ্যাস পাইপলাইনটি বসানোর পরে কিন্তু এটি যে রেল লিংক প্রকল্প
রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে। এই নিচতলায় রেল লাইন স্থাপন করার কাজটি তারা করবেন এবং সেটি কিন্তু খুব শীঘ্রই হবে। এবং এই এখন যে চলতি জুন মাস চলছে, জুলাই মাস থেকে কিন্তু পাইপলাইন স্থাপন শুরু হয়ে গেলে তারা বলছিলেন যে রেল লিঙ্ক প্রকল্পের যে পিডি তিনি বলছিলেন যে আগস্ট থেকে তারা চেয়েছেন যে নিচতলায় যেহেতু স্ল্যাব বসে গেছে সে কারণে তারা রেল লাইন স্থাপন করা এবং সেখানে স্লিপার বসানো, যাবতীয় যে ডাবল গেজের যে লাইনগুলো বসানো হবে সেই প্রক্রিয়াটি জন্য তারা চাচ্ছেন। এবং পদ্মা সেতু যে চালু হবে, আপনারা জানেন যে সড়ক পথ এবং রেলপথ দুটো কিন্তু একই সঙ্গে চালু হওয়ার কথা রয়েছে, সে কারণে কিন্তু তারা দ্রুত এই কাজগুলো শেষ করতে চাচ্ছেন। এবং প্রথম দফায় কিন্তু ফরিদপুরের ভাঙ্গা থেকে এই মাওয়া এই পদ্মা সেতু পার হয়ে মাওয়ার যে স্টেশন, রেল স্টেশন সেই পর্যন্ত কিন্তু রেল চলাচল করবে। এবং আপনারা জানেন যে 172 কিলোমিটার যে প্রকল্প রাজধানী ঢাকা থেকে যশোর পর্যন্ত, এই যশোর পর্যন্ত যে এই প্রকল্পটি রয়েছে সেই প্রকল্প পর্যন্ত কিন্তু রেল লাইন স্থাপনের কাজটি 2024 সালের মধ্যে শেষ হবে। এবং 2024 সালে এই কিন্তু ঢাকা এবং মাওয়ার যে সংযোগ আছে সেটি সম্পন্ন করা যাবে। সেইভাবে কিন্তু কার্যক্রম চলছে। সেই কার্যক্রম পরিস্থিতির ব্যাপারে কিন্তু এইখানকার যে সংশ্লিষ্টরা আছেন তারা বলছিলেন যে রোড স্ল্যাব যেগুলো স্থাপন করা হচ্ছে সেখানে কিন্তু 2917টির মধ্যে 2700 উপরে বসে গেছে মাত্র। তারা বলছিলেন যে 241টি স্থাপন বাকি রয়েছে। এবং যেই চায়না যে পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড আছে সেই কোম্পানিটি দায়িত্বশীলরা কিন্তু এখন এই মাওয়ার এই এলাকায় আছেন এবং তারা এখানে বিভিন্ন জায়গায় সকেট বসানো এবং এই পাইপগুলোকে কিভাবে স্থাপন করা যাবে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছেন। তো এই ছিল পদ্মা সেতুর যে পাইপ এসছে, যেটি গ্যাস পাইপ, সেই এখানকার সর্বশেষ খবর। পদ্মা সেতু প্রকল্পে গ্যাস পাইপলাইন সংযোগের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী। ভোর থেকে জমে উঠেছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার ফিশারি ঘাটে। এই মুহূর্তে সেখানে আছেন শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আপনি হয়তো জানেন যে চট্টগ্রামে বঙ্গোপসাগরে যে মাছ ধরা 65 দিন নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু সামুদ্রিক যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু জেলেরা ধরতে পারছেন না। সেই জেলেরা মাছ ধরতে না পারার কারণে কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের মিঠা পানির মাছের দাম বেড়ে যাচ্ছে। আপনাকে একটু যদি দেখাই যে এখানে আপনি বড় বড় যে একটু যদি দেখার চেষ্টা করি, এই যে মৃগেল মাছ এবং কার্প মাছ, এই যে কালীঘনি এবং যেগুলো দেশীয় সব মাছ, এই মাছের দাম একটু এখন বেড়ে গেছে। কারণ যে সামুদ্রিক যে মাছ, যে ইলিশ সহ যে লইট্টা ফাইসা সহ যে মাছগুলো আছে সেগুলো এখন আসছে না। সেজন্য কিন্তু এই যে মৃগেল, রুই, কার্প এবং এই মাছগুলোর দাম বেড়ে গেছে। আমি একটু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি। ফারুক ভাই, এই যে আপনাদের এই দেশীয় যে রুই, কাতল, মৃগেল এই মাছগুলোর দাম বেড়ে যাওয়ার কারণটা কি? সামুদ্রিক মাছ আসছে না সেই জন্য কি বেড়ে গেছে? সামুদ্রিক মাছ বন্ধের কারণে কেজিতে 10-20 টাকা সব মাছের রেট বাড়তি আছে এখন বর্তমানে। এই রুই মাছ বিক্রি হচ্ছে কেজি 200 টাকা, এরপরে মিরকে কেজি 150 টাকা, তেলাপিয়া আছে আপনার কেজি 130 টাকা, এরপরে গলদা চিংড়ি আছে 750 টাকা, 700 টাকা, এই ট্যাংরা মাছ আছে আপনার, ওই গুলশা মাছ এগুলো আছে আপনার 400 টাকা, 450 টাকা। মাছের সরবরাহ কিরকম? মাছের সরবরাহ আছে, প্রচুর সরবরাহ আছে। আমাদের মিরেশ্বরে মাছ বেশি আছে, 7 কিলো মাছ এখন কম। আমি আরেকটু দেখানোর চেষ্টা করব। আপনি হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়েছে এবং ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে কিন্তু চিংড়ির দাম বেড়ে গেছে, অর্থাৎ চিংড়ি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে চট্টগ্রামের যে পুকুরে যে বা পুষ্করিণীতে যে চিংড়িগুলো হয় সেই চিংড়ির দাম কিন্তু আকাশ ছোঁয়া। এই চিংড়িগুলো মানভেদে প্রতি কেজি কিন্তু বিক্রি হচ্ছে এখানে 700 থেকে 750 টাকার মধ্যে। তবে এই মাছে একটু সুস্বাদু হওয়ার কারণে কিন্তু এই মাছের চাহিদা কিন্তু
কিন্তু একটু বেশি। আপনি হয়তো জানেন সাতক্ষীরা এবং খুলনা সহ যে মাছগুলো রয়েছে, যে চিংড়িগুলো রয়েছে, সেগুলো একটু স্বাদ কম এবং সেগুলো বরফের মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে সেগুলো চাহিদা কম থাকে। কিন্তু আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন ইয়াতে করে রাখা হয়েছে যে দেশীয় যে চিংড়িগুলো, যে ছোট আকৃতির, যদি ছোট আকৃতির হলেও কিন্তু এই চিংড়িগুলো একটু স্বাদ বেশি এবং দামও বেশি। তারা যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে খুলনা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কারণে সেখানে যেগুলো প্রজেক্টগুলো রয়েছে সেগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু এখানে মাছ আসছে না, সেজন্য তারা কিন্তু এইখানে কিন্তু এই মাছ চাষগুলো করছে বিভিন্ন পুকুরে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর দামও কিন্তু সাতক্ষীরা এবং খুলনার যে চিংড়ি রয়েছে সেগুলোর থেকে 100 থেকে 150 টাকা বেশি। আপনি হয়তো 65 দিনের সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যার কারণে জেলেরা কিন্তু সমুদ্রে যেতে পারছে না। সে জেলেরা সমুদ্রে যেতে না পারায় কিন্তু দেশের যে মাছগুলো রয়েছে সে মাছের দাম কিন্তু এখন কেজিতে, তারা যেটি বললেন, প্রতি কেজিতে কিন্তু প্রায় তারা যেটি বললেন প্রতি কেজিতে 20 থেকে 30-50 টাকা পর্যন্ত বেড়েছে বলে তারা বলেছেন। আপনাকে আর একটু দেখার চেষ্টা করি, এগুলো হচ্ছে দেশীয় যে মৃগেল জাতীয় যে মাছ এবং রুই, কার্প এবং যে তেলাপিয়া সহ বিভিন্ন যে মাছ রয়েছে, সেই মাছের চাহিদা এখন একটু বেড়ে গেছে। এগুলো কিন্তু সব জীবন্ত সব মাছ, এগুলো কিন্তু বিভিন্ন বরফের কোনো মাছ নেই। এগুলো প্রজেক্ট থেকে সকালে কিন্তু এনে কিন্তু যারা ট্রাকে ভরে এনে কিন্তু ভরে এখানে এই বাজারে মাছগুলো এনেছেন এবং এই মাছগুলো তারা বিক্রি করেছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামে এই ফিশারি ঘাট কিন্তু এখানে প্রায় 200 থেকে 300-র বেশি আড়ত রয়েছে, যেখানে সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায় এবং এই মাছগুলি বিশেষ করে আসে যে একটি হচ্ছে সমুদ্র থেকে যে বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগর থেকে ট্রলারে করে ভরে কিন্তু মাছগুলো নিয়ে আসে, অর্থাৎ এখানে যে ফিশারি ঘাট রয়েছে সেই ঘাটে আনার পর সে মাছগুলো কিন্তু এখানে আড়তে নিয়ে আসে একটি। আর দ্বিতীয় যে আরেকটি সোর্স, সেটি হচ্ছে সাতক্ষীরা, খুলনা এবং টেকনাফ সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু বড় বড় কাভার ভ্যান এবং ট্রাকে ভরে কিন্তু এই মাছগুলো এখানে নিয়ে আসে এবং আনার পর কিন্তু এই বাজার থেকে কিন্তু দেশের বিভিন্ন, অর্থাৎ চট্টগ্রামের যে বিভিন্ন যে বাজারগুলো রয়েছে এবং জেলা উপজেলা, সেই বাজারগুলোতে কিন্তু এই মাছগুলো ছড়িয়ে পড়ে। কারণ এই আপনি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জীবন্ত হওয়ার কারণে কিন্তু এই মাছের চাহিদা বেড়ে গেছে। আপনাকে আমি বারবার একটি কথাই বলছি, সমুদ্রে মাছ ধরার উপর যেহেতু নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে কিন্তু এই মিঠা পানির মাছের দাম বেড়ে গেছে এবং মিঠা পানির মাছের দাম বেড়ে যাওয়া এগুলো চাহিদাও বেড়েছে। এখানে আমি একটু জ্বলিয়ে রাখি, এখানে যে রুই বিক্রি হচ্ছে সেটি হয়তো 200 থেকে 250 টাকার মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে এবং মৃগেল বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে এবং কাঠ বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকার মধ্যে। অর্থাৎ যেটি এক কথায় যেটি বলতে পারি, সামুদ্রিক মাছের দাম, সামুদ্রিক মাছ পাওয়া না যায়, সরবরাহ কম থাকায় মিঠা পানির মাছের দাম বেড়েছে, সেক্ষেত্রে এই জীবন্ত মাছের দাম একটু বেড়েছে এবং এমনকি খুলনা যে সাতক্ষীরা যে চিংড়ি আসে সেগুলো সরবরাহ কম থাকায় দেশীয় যে চিংড়ি সেগুলোর দামও কিন্তু কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা, অর্থাৎ প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে এখানে 700 থেকে 750 টাকার মধ্যে। তো এই ছিল জাফর আমার কাছ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মাছের সর্বশেষ তথ্য। জাফর। চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম, জানাচ্ছিলেন সেখানকার মাছ বেচা বিক্রির খবর। গাজীপুরের বর্মিতে খাদ্যাভাবে লোকালয়ে হানা দিচ্ছে বানর, নষ্ট করছে আশপাশের বাসিন্দাদের জিনিসপত্র। স্থানীয়দের দাবি, অত্যাচারে অতিষ্ঠ হলেও কখনো কখনো মানবতার কারণে খাদ্য সরবরাহ করেন তারা। বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। কর্তৃপক্ষ জানায় গাছ লাগিয়ে খাদ্য সংকট মোকাবিলায় চেষ্টা চলছে। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। বনের বানর লোকালয়ে আসে প্রায়ই। স্থানীয়দের কাছে প্রথমে বিনোদনের উৎস মনে হলেও দিনে দিনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণীগুলো। কয়েক বছরে বানরগুলোর ক্ষুধা নিবারণের প্রধান উৎস হয়ে গেছে এলাকাবাসীর সরবরাহ করা খাবার। মাঝে মধ্যে স্থানীয় কিংবা দর্শনার্থীদের কাছ থেকে এভাবে কিছুটা খাবার জুটলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল। স্থায়ী ব্যবস্থা করা না গেলে বর্মির এই বানরের ঐতিহ্য অদূর ভবিষ্যতে অনেকটাই হারাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, বন থেকে স্থানান্তর হচ্ছে অনেক বানর। দীর্ঘদিন ধরে বর্মি বাজারে এদের আবাস গড়ে উঠেছে। নগরায়ন ও বৃক্ষ নিধনের ফলে সংকট তৈরি হয়েছে বানরের আবাসন ও খাবারে। তাদের খাবারটা যদি সরকার থেকে প্রত্যেক দিন অন্তত একবেলাও যদি নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে বানর প্রকৃতির যে সৌন্দর্য, এই শোভা কিন্তু দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে। সরকারি খাদ্য আইতো, ওখানে কোনো সরকারি খাদ্য বাজারে ব্যবসায়ীরা খাওয়াইতো। এখন যখন ওইখানে খানাটা না পাওয়ার পরে
গ্রামে ঢুকছে। বানররা যাতে তাদের দলে সুন্দরভাবে ঢুকতে পারে এবং তাদের যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয় সেরকম ব্যবস্থা চাই। সরকারিভাবে বর্মিতে বানরের জন্য কোনো বরাদ্দ না থাকায় স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। বানর যে একটা পশু, তার খাবার দরকার, সেই জন্য আমি চিন্তা করতেছি যে এই বর্মির সোসাইটি একটা গ্রুপ আছে, ওদেরকে নিয়ে সবসময় যাতে খাবারটা আমি দিতে পারি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন বিভাগ জানিয়েছে বানর যেন প্রাকৃতিক খাবারের অভ্যাস পরিবর্তন না করে সে কারণেই অন্য খাবার দেয়া হচ্ছে না। বানরকে যদি আমরা রুটি, কলা বা খাবার এসব প্রোভাইড করি, বানরের ন্যাচারাল খাদ্যাভ্যাস থেকে কিন্তু তার সেই স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। 2016 সালে এখানকার বানরের জন্য 5 টন চাল জেলা প্রশাসন বরাদ্দ দিলেও পরে আর দেয়া হয়নি বলে জানান এলাকাবাসী। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগাম ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে 81 জনের মৃত্যু, অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনা বিভাগে। দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। আসছে জুনে চালু হচ্ছে মেট্রো রেল। শুরুতেই উত্তরা থেকে আগারগাঁও অংশ চালুর পরিকল্পনা। মতিঝিল থেকে কমলাপুর অংশে 2024-এর আগে চালুর আশ্বাস। ব্যাংকে না আসেই খোলা যাবে অ্যাকাউন্ট, করা যাবে লেনদেনও। করোনাকালে ইজি ব্যাংকিং চালু কয়েকটি ব্যাংকে। এ খাতের সব মাধ্যম সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।